বলিউডের নায়িকা হতে চাওয়া মেয়ে সাবা অন্ধের অভিনয়ের দক্ষতা বাড়াতে চোখে কাপড় বেঁধে রওনা করে দুর্দান শহরের উদ্দেশ্যে। ট্রেনের এই সফরে পরিচয় হয় জাহান নামের একটি ছেলের সাথে। ধীরে ধীরে বন্ধুত্ব, আর এর পরপরই তৈরি হয় প্রেমের সূচনা। সূচনা থেকে গভীর সম্পর্কের সূত্রপাত। তবে আসল টুইস্ট কি জানেন? মেয়েটি জানতেই পারে না সে যাকে ভালোবেসেছে সেই জাহান একটি অন্ধ ছেলে। যেই দিন সাবা সিদ্ধান্ত নেয় চোখ খুলে সে তার ভালোবাসার মানুষকে দেখবে, সেই দিন হুট করে জাহান সাবার ভালোবাসার দুনিয়া থেকে গায়েব হয়ে যায়। এক অন্ধ ভালোবাসার কাহিনী, যেই কাহিনী আপনাকে এক অন্য দুনিয়ায় নিয়ে যাবে। তো শুরু করছি 2025 সালে মুক্তিপ্রাপ্ত রোমান্টিক ভালোবাসা আর ইমোশনালে ভরপুর আঁখো কি গুস্তাকিয়ার মুভির কাহিনী। সো ভিউয়ার্স, জলদি জলদি সাবস্ক্রাইব করে নিন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। ভ্রমণ করাটা কিন্তু সাসপেন্স, কারণ মনের মধ্যে একটা কৌতূহল থাকে সামনের সিটে কে বসবে তা দেখার। আমিও বুঝতে পারিনি এই ভ্রমণ সারা জীবনের জন্য আমার জীবনকে পাল্টে দেবে। ট্রেনের মধ্যে চোখে কালো কাপড় বাঁধা একটি মেয়ে বলছে, আমি এইভাবে একা কি করে যেতে পারবো প্রিয়া? তুমি তো জানো এটা আমার জন্য কতটা জরুরি। আচ্ছা, কোনো সমস্যা নেই, আমরা ডিরেক্ট না হয় দেখা করি। অপর প্রান্ত থেকে প্রিয়া বলছে, সাবা তোমার জন্য টেবিলে একটা নোট রেখেছি। সাবা বলে, নোট রেখে গিয়েছো? আমি পড়বো কি করে, যখন 2 সপ্তাহ ধরে আমি চোখে কিছু দেখতেই পাই না? সামনের সিটের ছেলে বলে, একটু আস্তে কথা বলতে পারো না? সাবার আগে একটা চড় দিয়ে বসে। ছেলেটার চোখে কালো চশমা। সাবা সরি বলতে শুরু করে, এর মধ্যে প্রিয়া ফোন কেটে দেয়। তাই ছেলেটিকে রিকোয়েস্ট করে সাবার ফোনের লাস্ট নাম্বারে একটু কল করে যেন দেয়া হয়, কারণ সে তার চোখের এই কালো পর্দাটা সরাতে পারবে না। ছেলেটি আইফোনকে বলে লাস্ট নাম্বারে ফোন দিয়ে দিতে, তবে সে জানায় এখানে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না, তাই কল দেওয়া সম্ভব নয়। ছেলেটির নাম জাহান। জাহান জিজ্ঞেস করে, আপনি এরকম কালো কাপড় চোখে বেঁধে অন্ধ সেজে রয়েছেন কেন? সাবা বলে, আমি একজন অভিনেত্রী, আমি দেড়দুন যাচ্ছিলাম একটি থিয়েটার ফেস্টিভ্যালে অংশ নিতে। এটা আমার জন্য অভিনয় জীবনের অন্যতম বড় একটা সুযোগ। নতুন নাটকে লিড চরিত্রে অভিনয় করার জন্য আমি দেড়দুনের নাট্য জনগোষ্ঠীতে আমন্ত্রণ পেয়েছি। জাহান তাকে আগামী দিনের জন্য শুভেচ্ছা জানায়। সাবা হুট করেই কাশতে শুরু করে। জাহান বলে, আমি কি তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারি? সাবা বলে, না সমস্যা নেই, আমি একাই পারবো। এই বলে পানির বোতল নিতে গেলে পানির পটটি নিচে পড়ে যায়। ফ্লোরে পানি পড়ে যাওয়ার কারণে জাহান কিছুটা রেগে যায়। এরপর সিটের নিচ থেকে তার গিটারটি উপরে উঠিয়ে রাখে। ট্রেন স্টেশনে থামে। জাহান বলেন, এখানে নেটওয়ার্ক পাওয়া যাবে, তুমি ফোন করে নাও, আমি ক্লিনারকে ডেকে নিয়ে আসছি। সাবা বলে, আপনার আমার সাথে তখন অমন আচরণ করা ঠিক হয়নি, আমি তো ইচ্ছে করে পানি ফেলিনি। যখন 1 মিনিটের জন্য কারেন্ট চলে যায় তখন সকলে কি রিয়্যাক্ট করে, তাহলে একবার ভেবে দেখেছেন সারা জীবনের জন্য অন্ধ থাকাটা কতটা মুশকিল? জাহান মুচকি হেসে চলে যায়। আমরা দেখতে পাই জাহান নিজেই একজন অন্ধ ব্যক্তি। স্টেশনে নেমে 2 কাপ চা নিয়ে ট্রেনে আবার উঠে পড়ে। 1 কাপ চা নিজের এবং অপর কাপ চা সাবার জন্য। সাবা বলে, অপরিচিত কারো কাছ থেকে কিছু খাওয়া কি ঠিক হবে বলুন? আরে, আমি আবার অপরিচিত? আমি তো আপনার ব্যাপারে সবকিছুই জানি। এ ধরনের অনেক হাস্যরসাত্মক কথা বলে জাহান, যা শুনে সাবা হেসে তার কাছ থেকে চায়ের কাপ নেয়। এরপর তারা কথায় কথায় বন্ধুত্ব তৈরি করে নেয়। সাবার বারবার হাঁচি দেখে জাহান বলে, তুমি এই অবস্থায় একা কি করে ওখানে থাকবে? সাবা বলে, জানি না, তবে বাবা যদি জানতে পারে তাহলে ঠিক সে তার কাছে আমাকে নিয়ে চলে যাবে। আচ্ছা, বাইরে কি দেখতে পাচ্ছ? জাহান বলে, বড় বড় পাহাড়, মৃদু বাতাস, মনে হচ্ছে কিছুক্ষণ আগে বৃষ্টি পড়েছে। গাছের প্রতিটা পাতায় যেন বৃষ্টির ছোঁয়া। সূর্য যেন আমাদের সাথে দেখা দেওয়ার জন্য উকি দিচ্ছে। এসব কিছু জাহান ফিল করছিল। সাবা বলে, আগে এখানকার ব্যাপারে বইতে অনেক পড়েছি, কিন্তু যখন সুযোগ হলো দেখার তখন আমি চোখ খুলে দেখতে পারবো না। জাহান বলে, তোমাকে কে বলল চোখ দিয়ে ছাড়া এই পরিবেশ দেখা যায় না? জানালার কাছে যাও, কান পেতে শোনো, তুমি কান দিয়ে শুনে অনুভব করতে চেষ্টা করো। সাবা পরিবেশের ফিল নেয়ার চেষ্টা করে। এক পর্যায়ে বুঝতে পারে ট্রেন ব্রিজের উপর থেকে যাচ্ছে। অনুভব করে বাইরের পরিবেশ বলতে পারার জন্য খুশিতে সাবা জাহানের সাথে হাইফাই করতে চায়। তবে জাহানও তো অন্ধ, কি করে হাত মেলাবে? সাবা জিজ্ঞেস করে, আমি না হয় বললাম কি কাজে ট্রেনে উঠেছি, কিন্তু তুমি কি কাজে উঠেছ? জাহান বলে, অনেকদিন ধরে কোনো গান লিখতে পারছি না, মানসিক শান্তি পাওয়ার জন্য, কাজে ভালোভাবে মন বসানোর জন্য আমি দেড়ধানের মুসই শহরে যাচ্ছি, যেখানের মনোরম পরিবেশ আমাকে মানসিক শান্তি দিবে আর গান লেখার কাজে আমার মাইন্ড ফ্রেশ রাখবে। অর্থাৎ সে একজন মিউজিশিয়ান। সাবা বলে, কোথায় যাব জানি না, কার সাথে যাব জানি না, আমি আমার জেদের বসে ভুল কিছু করে ফেলছি না তো? জাহান তার টেনশন কমানোর জন্য তাকে একটা গান শোনাতে শুরু করে। তারা দেড়ধুন স্টেশনে চলে আসে। জাহানকে নিতে ড্রাইভার চলে আসে। সাবা জাহানকে বলে, তুমিও মসৌরিতে যাচ্ছ, আমিও সেখানে যাব,
তুমি তোমার রাস্তা মতো আমাকে নামিয়ে দিও, তাহলে আমার উপকার হবে। প্লিজ আমার এই উপকারটা করো। একজন অন্ধ মানুষের দোয়া তোমার জীবনে কাজে লেগে যাবে। ড্রাইভার শকিলা বলে, আরে অন্তত জাহান ভাইয়া। জাহান কথা ঘুরিয়ে বলে, ওর কথার মানে হচ্ছে পুরো পৃথিবী তো অন্ধকার, যে দেখার ইচ্ছে পোষণ করে সে দেখতে পারে। খুশি মনে সাবা জাহানের হাত ধরে পথ চলতে শুরু করে। আমরা দেখতে পাই সাবাকে রিসিভ করার জন্য নেম প্লেট নিয়ে পাশেই একজন লোক দাঁড়িয়েছিল, তবে তারা সেটা ভুলবশত খেয়াল করে না। গাড়িতে উঠে পড়ে সাবা বলে, আর কত দূর? জাহান বলে, এই তো আর কিছুক্ষণ, বাইরের পরিবেশ উপভোগ করো। সাবা বলে, ছোটবেলায় বাদাম খাওনি, তাই তো ভুলে গিয়েছো আমি দেখতে পাই না। জাহান বলে, তুমিই বাদাম খাওনি, আমি তো বলেছি চোখে না দেখলেও অনুভব করা যায়। বাতাসের ঘ্রাণকে শ্বাসের মাধ্যমে নাও, বাতাসের ঠান্ডা অনুভব করো, প্রবাহিত নদীর স্রোত ধারা অনুভব করো, আর জিজ্ঞেস করো আমাদের স্থান কখন আসবে। রাস্তায় তারা মাঝখানে নামে এবং গরম গরম ম্যাগি খায়। সাবা বলে, তুমি অন্ধদের ব্যাপারে এত কিছু কি করে জানো? জাহান বলে, আমার নিজের পরিচিত একজন অন্ধ ছিল। ম্যাগি খাওয়া শেষ করে তারা দুজনে আইসক্রিম খায়। হোটেল রুম বুক করতে যায়, তবে আগামী 4 দিনের জন্য হোটেলের সকল রুম বুকিং রয়েছে, জাস্ট একটা রুম বাদে। ম্যানেজার বলে, এমনিতে আপনারা চাইলে দুজনে এক রুমে থাকতে পারেন, যদি ম্যাডামের কোনো আপত্তি না থাকে তো। জাহান বলে, আরে ভাই, আমার আপত্তি আছে। আপনি আমাকে কেন জিজ্ঞেস করছেন না? আমি কারোর সাথে রুম শেয়ার করতে পারবো না। সাবা বলে, আপনি একটু কষ্ট করে চেক করে দেখুন না। ম্যানেজার বলে, আমি শিওর করে বলছি ম্যাডাম, আমাদের এখানেই নয়, শুধু এই মুসৌরির শহরে একটা হোটেলও বর্তমানে খালি নেই। অবশেষে সাবা জাহানকে রিকোয়েস্ট করে রুম শেয়ার করার জন্য, তবে জাহান রুম শেয়ারিং এ রাজি নয়। কোনো পথ না পেয়ে সাবা বেরিয়ে যেতে গেলে শকিলা জাহানকে বলে, ভাইয়া, পথে পড়ে থাকা সম্পদ আর নারীর সম্মান সবসময় রেখে দিতে হয়। এর মধ্যেই দুম করে সাবা ঠাস করে নিচে পড়ে যায়। আর কোনো রাস্তা না পেয়ে তারা একই ফ্ল্যাটে হোটেল বুকিং দেয়। ফ্ল্যাটের মধ্যে ঢুকে কর্মচারী শকিলা বলে, ভাইয়া, দরজার উপর লেবু আর মরিচ ঝুলিয়ে রেখেছি। জাহান বলে, আমি তো মানা করেছিলাম, কতবার বলবো তোমাকে, এসব মানুষের অন্ধবিশ্বাস। শকিলা বলে, এই এরিয়া ভূতের এরিয়া। এই জায়গা ইংরেজরা তৈরি করেছিল। সেই ইংরেজদের মধ্যে একজনের স্ত্রীর সাথে এখানকার এক ডাক্তারের পরকীয়া চলছিল। এটা সে জানতে পেরে তার স্ত্রী আর ডাক্তারকে কেটে এই স্থানে পুঁতে রেখেছিল। তখন থেকেই সেই আত্মারা এখানে ঘুরে বেড়ায়। দুজনের মাথায় ভূতের ভয় ঢুকিয়ে সুন্দর করে শকিলা সেই স্থান থেকে কেটে পড়ে। জাহান বলে, ওর কথায় খুব একটা পাতা দেওয়ার দরকার নেই, চলো তোমাকে রুমের সবকিছুর সাথে পরিচয় করিয়ে দিই। কিচেন রুমে গিয়ে কোথায় ফ্রিজ আছে, কোথায় সেলফ রয়েছে, সবকিছুর ব্যাপারে জাহান বলে দেয়। সাবা বলে, আচ্ছা তাহলে আমি ফ্রেশ হয়ে এসে খাবার রেডি করছি। এই বলে কিছু দূর যেতে না যেতে ঠাস করে পড়ে যায়। যে নিজেকে সামলাতে পারে না সে আবার খাবার রান্না করবে। রাত হয়ে যায়। 12টার পর ভূতেরা রোমান্স শুরু করে। আর এই রোমান্সের শব্দ টের পেয়ে জাহান ভয়ে কাঁপছে। এর মধ্যেই ভূত চলে আসে। তবে না, এ তো ভূত নয়, এই হচ্ছে সাবা। দুজনেই চিৎকার দেয়। সাবা বলে, চিৎকার করছো কেন? জাহান বলে, হঠাৎ করে না বলে রুমের মধ্যে ঢুকলে তো চিৎকার করবই। এমনিতেও এত রাতে তুমি আমার রুমে কি করছো? সাবা বলে, আমার ঘুম আসছিল না, ভয় লাগছে তোমার ওই ড্রাইভারের কাহিনী শুনে, তাই আমি এই রুমে ঘুমিয়ে যাই প্লিজ। ও আচ্ছা, তুমি এই রুমে ঘুমানোর বাহানা বানাচ্ছ তাই তো? আরে শোনো, আমি মেয়ে, আমাদের বাহানা তৈরি করা লাগে না। আমার কোনো ইচ্ছে নেই তোমার পাশে শোয়ার, শুধুমাত্র দায় থেকে গিয়েছি আমি। জাহান বলে, আচ্ছা ঠিক আছে, আমাদের দুজনের মাঝখানে অবশ্যই একটা বালিশ থাকবে। এরপর দুজনে এক বিছানায় ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলা সাবা চা বানাচ্ছে। চা উতলে ওঠায় চুলার উপর পড়ে যায়, যার জন্য গ্যাসের আগুন নিভে যায়। সাবা গ্যাস বন্ধ করতে যাবে, এই মুহূর্তে তার বাবা ফোন করে। চুলার সুইচ অফ না করে সাবা তার বাবার সাথে কথা বলতে শুরু করে। সাবার বাবা বলে, এটাই কিন্তু তোমার জন্য শেষ সুযোগ। এবার কোনো জায়গা তৈরি করতে না পারলে তুমি ফিরে এসে আবারও থিয়েটার জয়েন করবে। একটা কথা বলি মা, আমার বন্ধুর ছেলেটা খুব ভালো, এখনো খুব বেশি দেরি হয়নি, বলো তো কথা বলি। সাবা বলে, আমাকে চেষ্টা তো করতে দিন বাবা। এদিকে সকালবেলা জাহান দেবতার উদ্দেশ্যে আগরবাতি জ্বালায়। এরপর সারা ঘরে আগরবাতি ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে বাইরে বের হতে গেলে সে গ্যাসের ঘ্রাণ টের পায়। তাই দ্রুত জাহান রুম থেকে বেরিয়ে চিৎকার করে সাবাকে বলতে থাকে, দ্রুত সব জানলা দরজা খুলে দাও। জাহান আগে গ্যাসটা অফ করে, এরপর দরজা জানলা খুলে দিতে শুরু করে। সাবা জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? তোমার জন্য পানি নিয়ে আসবো? হাঁপাচ্ছ কেন? জাহান রেগে বলে, দয়া করে কিচ্ছু বলো না তুমি, এখান থেকে দয়া করে চলে যাও। তুমি জানো আরেকটুর জন্য কত বড় দুর্ঘটনা হতে পারত? এতক্ষণ ধরে গ্যাস লিক হচ্ছিল, তুমি টের পাওনি। কপাল ভালো ছিল আমি টের পেয়েছিলাম, তা না হলে তো আগরবাতি নিয়ে নিচে নামতাম। দেখো সাবা, তোমার আর আমার এক জায়গায় থাকা ঠিক হচ্ছে না।
তুমি এখান থেকে দয়া করে চলে যাও। সাবা বলে, এখান থেকে ফিরে গেলে আমার জীবনের লক্ষ্যই পূরণ হবে না, আর সামনে আগাতে গেলে তোমার মতো ভরসাজনক কাউকে পাবো না। আর আমি তো ইচ্ছে করে ঘর পোড়াতে চাইনি। আমার সর্দি যার জন্য আমি গ্যাসের অনুভব টের পাইনি। আমি জানি তোমার মতো আমি পারফেক্ট নই, কিন্তু আমি তো চেষ্টা করেছি। তুমি তো একজন আর্টিস্ট, অন্তত আমার মতো আরেকজন আর্টিস্টের কথা তো তুমি বুঝতে পারবে, তাই না? জাহান বলে, তোমার খেয়াল রাখার যোগ্যতা আমার মধ্যে নেই, কারণ সত্যিকারের জীবনে আমি তোমার মতো দেখতে। ঠিক এই মুহূর্তে শকিলা চলে আসে, তাই জাহান কথা কমপ্লিট করতে পারে না। শকিলা বলে, কি হয়েছে? সাবা বলে, তোমার স্যার পাগল হয়ে গিয়েছে। এ সময় শকিলার হাতের পাখিটি সাবার মাথার উপরে চলে যায়। সাবা ভয়ে চিৎকার করে ওঠে, যার জন্য সাবার মাথা গরম হয়ে যায়। মাথা ঠান্ডা করতে তারা বেরিয়ে পড়ে ঘুরতে। পাহাড়ের উপরে একটি সিটে বসে জাহান বলছে, আমার 7 বছরের সময় পুরো ফ্যামিলি মিলে মুভি দেখার জন্য বেরিয়েছিলাম। পথে অ্যাক্সিডেন্ট হয়। লোকজন কোনো মতে আমাকে বের করতে পেরেছিল। চোখের পলকেই আমার পরিবারের সবাই গাড়ির ব্লাস্টের জন্য মারা যায়। আমার চোখের সামনে আগুনে আমার বাবা মা মারা যায়। তখন থেকেই আমার আগুনে ভয় লাগা শুরু করে। ঠিক এই কারণেই গ্যাস লিক হলে আজকে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমি দুঃখিত। এরপর দাদা দাদির সাথে আমি থাকা শুরু করি। সকলের সাথে কথা বলা বন্ধ করে দিলাম। একদিন দাদু আমাকে একটা গিটার গিফট করে। তখন থেকেই গিটার আমার বেস্ট ফ্রেন্ড। আমার চোখের পানি সব শুকিয়ে গিয়েছে। সাবা বলে, তার মানে তুমি কান্না করতে পারো না? জাহান বলে, না, আর আমার খুব একটা বন্ধু বান্ধব নেই। সাবা বলে, তুমি সাইকো নয় তো? হ্যাঁ, তোমার সাথে আর কিছুদিন থাকলে আমি হয়তো সাইকো হয়ে যাব। সাবা বলে, তুমি একা একা এত কষ্ট কি করে সহ্য করো? এক কাজ করো, তুমি সজোরে চিৎকার করো। জাহান জোরে চিৎকার করে। ভালোই তো লাগলো। এরপর জাহানের সাথেও সাবা চিৎকার করে। বলা যায় মনের দুঃখ প্রকাশের এটাও একটা অন্যতম মাধ্যম। হোটেলে ফেরার সময় ম্যানেজার ফোন করে বলে, একটা ক্যাবিনেট খালি হতে যাচ্ছে। ম্যাডামের জন্য কি ক্যাবিনেট বুক করব? জাহান কিছুক্ষণ চিন্তা করে বলে, না, ও আমার সাথেই থাকবে। এভাবে ধীরে ধীরে জাহানের ভালোবাসা সাবার প্রতি গভীর হতে শুরু করে। পার হয়ে যায় বেশ কটা দিন, আর ভালোবাসার কথা জাহান গানের মাধ্যমে তৈরি করে, যা দেখে জাহানের বন্ধু বুঝে যায় নিশ্চিত জাহান প্রেমে পড়েছে। কারণ প্রেমে পড়ার জন্যই তো সে সুন্দর সুন্দর গানের স্ক্রিপ্ট লিখতে পারছে। বন্ধুর সাথে কথা বলার সময় হঠাৎ করে ফ্ল্যাটে চিৎকারের আওয়াজ টের পায়। ঘরে প্রবেশ করলে সাবা বলে, শকিলা, সেই পাখিটা হয়তো আশপাশে কোথাও আছে। তুমি একটু দেখো না, পারলে ওকে তাড়িয়ে দাও, আমার ভয় লাগছে। জাহান বলে, আজব ব্যাপার তো, একটা অচেনা মানুষের সাথে দিব্যি একই বাসায় থাকছো, এতে ভয় লাগে না? ভয় লাগে তোমার একটা পিচ্ছি পাখিকে দেখে। সাবা বলে, তুমি ফরফর করে উড়ে বেড়াও না, ওই পাখিটি উড়ে বেড়ায়, তাই তো আমার ওকে ভয় লাগে। দয়া করে ওকে তাড়িয়ে দাও। পাখি তাড়াতে গিয়ে জাহান মই বেয়ে উপরে উঠতে যায়। অমনি তার পরনের টাওয়াল ঠাস করে খুলে পড়ে। তাই তো সে সাবাকে চোখ খুলতে মানা করে। তবে সাবাও বা কম কিসে, সুযোগের সদ্ব্যবহার করে চোখ খোলার ভয় দেখিয়ে গতকাল গ্যাস নিয়ে ঘটা ঘটনার জন্য আবারও সাবা জাহানকে সরি বলতে বলে। এরপর নিজের প্রশংসা করতে বলে। এ কথা শুনে জাহান বলে, আচ্ছা, তাহলে তুমি তোমার চোখ খুলেই ফেলো, আমার কোনো সমস্যা নেই। কিন্তু এটা তো সম্ভব নয়। এক কথায় দু কথায় তাদের মধ্যে তর্ক শুরু হয়। এক পর্যায়ে জাহান পা পেছলে সাবার শরীরের উপর পড়ে যায়। একে অপরের আবেগ ধরে না রাখতে পেরে মিষ্টি খাওয়া শুরু করে। জাহান সাবার চোখে কাপড় বেঁধে দেয়। এ সময় সাবার ফোনে একটা ফোন কল আসে। তাই তো সব শেষ হয়ে যায়। জাহান বলে, তুমি যদি চোখে দেখতে হয় তো এসব তোমার কাছে ঠিক মনে হতো না, তুমি তো আমাকে দেখোনি। সাবা বলে, আমি অনুভব করছি। আমরা দুজনেই অ্যাডাল্ট, আমরা ঠান্ডা মাথায় কথা বলতে পারি। জাহান বলে, তুমি বিষয়টা বুঝতে চাচ্ছ না। সাবা বলে, ব্যাস, আমি রিজেকশন বিষয়টা বুঝতে পারি। এই বলে অভিমানে সাবা চলে যায়। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়। জাহান সাবার রুমের দরজা নক করে বলে, আমি ভেতরে আসতে পারি? আসলে শকিলার কাহিনীতে আমার ভয় লাগছে। এই কথায় সাবা মুচকি হাসে। জাহান বলে, আচ্ছা, আমার কথা শোনো, চলো আমরা এক জায়গায় বসে কথা বলি। সাবা বলে, আমাকে বলতে দাও, আমি তোমাকে কত কষ্ট দিয়েছি, কত টেনশনে ফেলেছি। আমি যখন এসেছি তখন ভেবেছিলাম অন্ধ হওয়া মানেই না দেখা। এটা এখন বুঝতে পারছি, সাধারণ মানুষ অন্ধকেই সিম্পেথি দেয়, কিন্তু অন্ধকে সিম্পেথি নয়, ভালোবাসা দেওয়া দরকার। আমি এই অন্ধকার জগতের মধ্যে থাকতে পারছি না, তুমি দরজা খোলো, আমি তোমাকে দেখতে চাই। তুমি কি আমার উপর এখনো রাগ করে আছো? জাহান বলে, না, আমি তোমার উপর রেগে নেই, বরং আমার কপালে এমন একটি মেয়ে জুটেছে যে পুরো দুনিয়ার মানুষের থেকে আলাদা। একটা আজব মেয়ে যে কিনা জেদের বসে আমার হাত ধরেছিল। শুধুমাত্র ভয় একটাই, যখন জেদ ছেড়ে দেবে তখন হয়তো আমার হাতটাও ছেড়ে দেবে। তুমি যখন দেখতে চাইছো তাহলে দরজা খোলো। সাবা দরজা খুলে দেয়। এরপর বলে, যখন এত দূর এসেছি তখন আর কিছুটা সহ্য করি। এই বলে জাহানের চোখে কালো কাপড় বেঁধে দেয়। নিজেও একবারের জন্য চোখ খোলে না। এরপর একে অপরের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। একটা সুন্দর মুহূর্ত কাটানোর পর দুজনে একসাথে বসে গল্প করতে শুরু করে। সাবা বলে, কালকে ভ্যালেন্টাইন্স ডে, কালকে হোটেল কর্তৃপক্ষ কাপল ড্যান্সের আয়োজন করেছে।
আমি সেখানে তোমার আর আমার নাম দিয়েছি। 12টা বাজলেই আমরা একে অপরকে দেখব। জাহান রাজি না হতে চাইলেও সাবার জোরাজুরিতে রাজি হয়ে যায়। পরদিন কাপল ড্যান্সে দেখা যায় সকলে চোখ বেঁধে দিয়ে যার যার পার্টনারকে খোঁজার প্রতিযোগিতা শুরু করেছে। নাচানাচি শুরু হয়ে যায়। একসময় 12টা বেজে যায়। সকলেই যার যার চোখের পর্দা সরিয়ে ফেলে। সাবা অধীর আগ্রহে জাহানকে দেখার জন্য খুঁজতে শুরু করে। তবে আশেপাশে কোথাও জাহান নেই। সাবা জাহানকে ডাকতে শুরু করে, কিন্তু কেউ তার সামনে আসে না। তাই জাহানকে কল করে, তবে জাহান রিসিভ করে না। সাবার কাছে একটা ভয়েস এসএমএস যায়। এসএমএসে জাহান বলছে, আমি দুঃখিত। আমি জানি তুমি অনেক শক্ত প্রকৃতির মানুষ, কিন্তু আমি নই। হয়তো তোমার সত্যি কথা শোনার সাহস আছে, কিন্তু আমার সত্যি কথা বলার সাহস নেই। অর্থাৎ দুজনের পথ দুদিকে চলে যায়। ওই রাতের পর সাবা তাকে অনেক খুঁজেছে। এভাবে 3 বছর পার হয়ে যায়। ইউরোপ শহর। সাবা বলছে, ওই শখ আমি মেনে নিতে পারিনি, তাই অডিশনেও ফেল করে যাই। বাবা আমাকে অভিনবের নাটকে অভিনয় করার সুযোগ করে দিলেন, এবং এরপর অবশেষে আমি আমার স্বপ্নের রাজপুত্রকে খুঁজে পেলাম। দেখা যায় অভিনব আর সাবা ড্যান্স প্র্যাকটিস করছে। অভিনব চেষ্টা করে সবসময় সাবাকে খুশি রাখার। অভিনবের দুষ্টু মিষ্টি কথায় সাবা মন খারাপ করে থাকতেই পারে না। রাতের বেলা দুজনে মিলে একটি পার্টির অনুষ্ঠানে যায়, যেখানে কেউ একজন গান করছিল। গান শুনে সাবা বুঝতে পারে ঠিক একই গান জাহান সাবার সামনে গিয়েছিল। সে আতঙ্কিত হয়ে যায় এবং সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। সাবা যতক্ষণে সিঙ্গারের সামনে চলে যায়, ততক্ষণে জাহান সেই স্থান থেকে চলে গিয়েছে। তাই সাবার মনটা অনেক খারাপ হয়ে যায়। এদিকে পার্টির অন্য পাশে জাহান বসেছিল। তখন একটা ইন্ডিয়ান মেয়ের সাথে পরিচিত হয়। মেয়ের নাম প্রেরণা, যে কিনা ছবির প্রডিউসার। তার সাথে সাক্ষাৎকারের সময় জাহান নিজেকে কবির নামে পরিচিত করে। যাই হোক, বাড়ি ফেরার পথে সাবা অভিনবকে বলে, আজকে পার্টিতে জাহান গান করেছে। যতক্ষণে আমি ওখানে পৌঁছে গিয়েছি, ততক্ষণে জাহান সেই স্থান থেকে চলে গিয়েছে। অভিনব বলে, হতে পারে আমাদের মতোই কোনো কাজে এসেছে। আমার মাঝে মাঝে ওর জন্য খারাপ লাগে। ও নিজেই জানে না ও কি হারিয়ে ফেলেছে। অন্যদিকে জাহান তার পরিচিত এক আন্টির কাছে বলছে, স্কলারশিপের শেষ সময় হয়ে গিয়েছে, তাই লোকাল কিছু জায়গায় কাজ করার চিন্তা করছি। যতদিন পার্মানেন্ট সলিউশন না পাওয়া যায়, এভাবেই কাজ করতে থাকবো। আমি দেশ ছেড়েছি, পরিচয় বদলেছি। মনের ভিতর একটা আতঙ্ক থাকে, জানো তো। যদি কখনো চলতি পথে দেখা হয়ে যায়, তাহলে কি জবাব দেব আমি ওকে? পরদিন সকালে থিয়েটারে নাচের রিহার্সেল হচ্ছে, তবে মিউজিশিয়ান খুব একটা ভালো মিউজিক বাজাচ্ছে না। তাই অভিনব সেই মেয়ে প্রডিউসার, যার নাম প্রেরণা, তার সাথে এই বিষয়টা শেয়ার করে। প্রেরণা বলে, দেখি 2-1 দিনের মধ্যে আমি ব্যবস্থা করতে পারি কিনা। অভিনব প্রেরণাকে একটা আংটি দেখায়। অর্থাৎ বোঝা যায় খুব দ্রুত অভিনব সাবাকে বিয়ে প্রপোজ করতে যাচ্ছে। পরদিন প্রেরণা জাহানকে সেই থিয়েটারে নিয়ে আসে। অভিনবর সাথে পরিচয় করিয়ে দেয়। এরপর মিউজিশিয়ানের কাজ শুরু করে। জাহান মিউজিক বাজাচ্ছে আর ফুল টিম ডান্স প্র্যাকটিস করছে। সেই টিমের মধ্যে সাবা রয়েছে, তবে তখনও সাবা জাহানকে দেখেনি। মিউজিকে তালে তালে নাচার এক পর্যায়ে সাবা এই মিউজিকটা ফিল করতে পারে। সে নিজেকে সামলে রাখতে না পেরে পড়ে যায়। অভিনব দৌড়ে এসে তাকে উঠতে সাহায্য করে। এ সময় অভিনব সকলের সাথে কবিরের বিষয়ে, অর্থাৎ জাহানের সাথে পরিচয় করিয়ে দেয়। এক পর্যায়ে সবার সাথে পরিচিত করিয়ে দিলে তারা একে অপরের সাথে হাত মিলায়। জাহান যখন সাবার সাথে হাত মিলায়, স্পর্শে ফিল করতে পারে তারা আসলে পূর্ব পরিচিত। জাহানের মুখ কালো হয়ে যায়। সে হাত ছাড়তে চেষ্টা করে, তবে সাবা এখনো ঘোর কাটিয়ে উঠতে না পারার জন্য হাতটা শক্ত করে ধরে থাকে। পরিচয় হওয়ার পরই সবাই একটু ব্রেক নেয়। জাহান একটু বাইরে বেরোতে গেলে সাবা পেছন থেকে জাহানকে ডাক দেয়। জাহান ভুলবশত দাঁড়িয়ে পড়ে, কিন্তু আবারও হাঁটতে শুরু করে। সাবা তাই এবার কবির নামে ডাক দেয় আর বলে, এই মিউজিক তুমি কোথা থেকে শিখেছো? আর তুমি জাহানকে চেনো, যার আওয়াজ তোমার সাথে অনেকটা মিলে যাচ্ছে? জাহান বলে, আমি ইন্টারনেটে এই মিউজিক শুনেছি, আর আমি জাহান নামে কাউকে চিনি না। সাবা বলে, তুমি মিথ্যে কেন বলছো? আমি সাবা। জাহান, আমরা একসাথে ট্রেনে ভ্রমণ করেছিলাম। তুমি মনে করতে চেষ্টা করো। জাহান বলে, আপনার কোনো ভুল হচ্ছে, সরি, আমার নাম কবির। এই বলে চলে যায়। প্র্যাকটিস শেষে ওই যে জাহানের পরিচিত আন্টি থিয়েটারের সামনে গাড়ি নিয়ে আসে তাকে রিসিভ করতে। এই সময় অভিনব আন্টির সাথে পরিচিত হয়। আন্টি দেশীয় কাউকে পেয়ে সন্ধ্যাবেলায় অভিনবকে তার বন্ধু বান্ধব সহ বাসায় দাওয়াত করে দেয়। সন্ধ্যার সময় আন্টি টেবিল রেডি করছে। জাহান বলে, দেশি কাউকে দেখলেই দাওয়াত দিতে হবে, কমসে কম কিছুদিন তো অপেক্ষা করতেন। আন্টি বলে, কি করে বুঝবো তাদের টিমের মধ্যে সাবাও যুক্ত রয়েছে? এর মধ্যে তারা সকলে চলে আসে। অভিনব আন্টির হাতে গিফট দিয়ে তাকে সাহায্য করতে শুরু করে। সাবা একভাবে জাহানের দিকে তাকিয়ে আছে। এগিয়ে গিয়ে হাই বলে হাত বাড়ায়, তবে জাহান হাত না মিলিয়ে তাকে বসতে বলে। খেতে বসে অভিনব জিজ্ঞেস করে, কবির, এখানে কত বছর রয়েছে তুমি? জাহান বলে, প্রায় 3 বছর। সাবা বলে, এর আগে তুমি কোথায় ছিলে? জাহান ইচ্ছে করে দিল্লির কথা বলে। খাওয়া দাওয়া শেষে সকলে চলে যায়।
জাহান আন্টিকে বলে সাবা সন্দেহ করছে আমিই জাহান। আন্টি বলে ও আজকে সব সময় তোমাকে দেখছিল, সবাই এই বিষয়টা খেয়াল করেছে। আমার মনে হয় অভিনবও খেয়াল করেছে। এইভাবে চলতে থাকলে তোর ওকে নিজের পরিচয় জানানো দরকার। গতবার তুই নিজে ওকে ছেড়ে দিয়েছিলি, কিন্তু এবার উপরওয়ালার ইচ্ছেতে তোদের দেখা হয়েছে। কষ্ট যখন তুই দিয়েছিস, তাই কষ্টের জায়গায় মলমটাও তোকে দিতে হবে। পরদিন কাজ শেষে সাবা বাইরে যাওয়ার পথে জাহান পিছন থেকে ডেকে বলে, সাবা তুমি কুকিং শিখেছো নাকি এখনো আঙুল কাটছো? তুমি তো খুব ভালো অ্যাক্টিং শিখে গিয়েছো। খুব ভালো লাগছে এতদিন পর তোমার সাথে সাক্ষাৎকার হয়ে। সাবা কান্না করতে করতে একটা চর বসিয়ে দেয়। জাহান মাথা নিচু করে থাকে। সাবা চলে যায়। দুই প্রান্তে দুটি মানুষ আবারও পুরনো কথা মনে করে, অঝোরে কান্না করে। রাত থেকে ভোর হয়ে যায়। সাবা এভাবে কান্না করে যাচ্ছে। হঠাৎ করে অভিনবের ঘুম ভেঙে যায়। হয়তোবা তারা লিভিং রিলেশনে রয়েছে। সে দেখতে পায় সাবা কান্না করছে। তাই সাবাকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করে, কেউ কিছু বলেছে নাকি আমার কোনো কাজে কষ্ট পেয়েছো? সাবা কান্না করতে করতে বলে, কবিরই হচ্ছে জাহান। প্রথম দিন থেকেই ওর ওপর আমার সন্দেহ ছিল, কিন্তু গতকাল ওর নিজের মুখে স্বীকার করেছে। আমি ওকে একটা থাপড় দিয়ে চলে এসেছি। অভিনব বলে, ভালো করেছো। আমি জানি ও যা করেছে খুব খারাপ করেছে, না হলে একটা চর খেয়ে ও চুপচাপ থাকতো না। তোমার কথা শুনে আমার নিজেরই জাহানের উপর ঘৃণা হচ্ছে, কিন্তু ওর সাথে কথা বলে মনে হয়েছে ও খুব ভালো মনের একজন মানুষ। তাই আমার মনে হয় তোমার ওর সাথে আরেকটু কথা বলার দরকার। এভাবে পালিয়ে গেলে হবে না। যদি একটা চট দিলেই তোমার শান্তি হতো, তাহলে এভাবে কান্না করতে না। যাও, সমস্যার সমাধান সামনাসামনি ফেস করো। সকালবেলা জাহান এক চার্জে মিউজিশিয়ানের কাজ শেষ করে বেরিয়ে যেতে গেলে সে অনুভব করে পাশেই সাবা রয়েছে। তাই সাবাকে ডাক দেয়। সাবা তাকে ধন্যবাদ জানায় সত্যিটা বলার জন্য। সাবা কথার মধ্যে হঠাৎ করে একটা ঘুষি দিতে যায়। আসলে সাবার এখনো বিশ্বাস হচ্ছে না যে জাহান অন্ধ, তাই নানাভাবে ভয় দেখানোর ট্রাই করে, কিন্তু কাজ হয় না। এরপর তারা দুজনে চার্চ থেকে বেরিয়ে যায়। আজকের ওয়েদার খুব একটা ভালো নেই। আন্টিও জাহানকে রিসিভ করতে সম্ভবত আসতে পারবে না। আজ গাড়িও হয়তো পাওয়া যাবে না। তাই জাহান অফার করে, আজকে সাইকেল চালিয়ে তোমাকে বাসায় ড্রপ করে দেব, শুধু হ্যান্ডেল তুমি ঘুরিও। দুজনেই সাইকেল চালাতে শুরু করে আর গল্প শুরু করে। রাস্তা দিয়ে চলতে শুরু করে। সাইকেলে ঘোরাঘুরি শেষে আবারও তারা হাঁটতে শুরু করে। জাহান কথায় কথায় বলে, এই শহর খুব রোমান্টিক, এখানে একদিন প্ল্যান করে অভিনবর সাথে ঘুরতে বের হয়েও। আশা করি তোমার ভালো লাগবে। এর মধ্যেই সামনে অভিনব চলে আসে। তাই জাহান তাদের দুজনকে বিদায় জানিয়ে নিজ গন্তব্যে রওনা করে। অভিনব সাবাকে বলে, তারপর কথা আগালো? সাবা বলে, খুব একটা না। অভিনব বলে, যদি আমি তোমাকে সাহায্য করতে পারতাম, কিন্তু আমি তোমার সাথে আছি। তবে এই লড়াই তোমাকে একাই লড়তে হবে। পরদিন প্র্যাকটিস শেষে সাবা জাহানকে বলে, আজকে বিকেলে ফ্রি আছো? তোমার সাথে কিছু কথা বলার ছিল। তাহলে বিকেলে আমরা মিট করব। জাহান বলে, ওকে। বিকেলে জাহানের সাথে দেখা করে এরপর একটা বারে যায়, যেখানে লাল পানি অর্ডার করে। টেবিলের ওপর লাল পানি ঠিকই রাখা হয়, তবে জাহান ভুলবশত অন্য আরেকজনের ওষুধ মেশানো গ্লাস নিয়ে চলে যায়। এরপর তারা দুজনে ড্রিঙ্কস করতে শুরু করে। এই প্রথম জাহান তার চোখ থেকে চশমা খোলে, যা সাবা নিজ চোখে দেখতে পায়, আর মুগ্ধ হয়ে জাহানের দিকে তাকিয়ে থাকে। সাবা জিজ্ঞেস করে, তুমি দেখতে পাও না কখন থেকে? জাহান বলে, আমি বলেছিলাম না আমার বাবা মার অ্যাক্সিডেন্টের কথা, তখন থেকেই আমার চোখ নেই। আমি তোমার কাছে কিন্তু সত্যিটা লুকিয়েছিলাম, কিন্তু কখনো মিথ্যা বলিনি। পরক্ষণেই ড্রিঙ্কস এর মধ্যে মেশানো ওষুধের কাজ শুরু হয়ে যায়। তাই সাবার কাছে সবকিছুই অন্যরকম লাগতে শুরু করে। এই বিষয়টা সাবা ফিল করতে পারে। তাই জাহানকে বলে, আমাদের ড্রিঙ্কসে কি কিছু মেশানো হয়েছে? আমাদের উচিত এখান থেকে দ্রুত বেরিয়ে পড়া। জাহান বলে, কই না তো, চলো আমরা ড্যান্স করি। তারা নাচতে নাচতে আবারও সেই যেন পুরনো অতীতে ফিরে যায়। একে অপরকে দেখে নাচতে শুরু করে। এক পর্যায়ে সাবা বলে, চলে যাওয়ার কি দরকার ছিল? আর চলেই যখন গেলে, কেন আবার ফিরে আসলে? সবসময় আমি নিজেকে দোষারোপ করতাম, হয়তো আমার কোনো সমস্যা ছিল যার জন্য তুমি আমাকে ফেলে চলে গিয়েছো। আমি পুরোপুরি ভেঙে পড়েছিলাম। জাহান বলে, তুমি একটা অন্ধ মানুষের সাথে সারা জীবন কিভাবে কাটাতে? যখন তুমি জানতে পারতে আমি অন্ধ, তখন তো তোমার নিজেরও খারাপ লাগতো। সাবা বলে, হয়তো খারাপ লাগতো, কিন্তু আমি আমার নিয়তি ভেবে মানিয়ে নিতাম। ঠিক এই কারণেই সাবা, আমি কখনো কারো মানিয়ে নেয়ার বিষয় হতে চাই না। আমি কারো পছন্দ হতে চাই। সাবা বলে, তোমার যাওয়া উচিত হয়নি জাহান, আর যখন চলে গেলে তখন আবার ফিরে আসা উচিত ছিল না। এসব বলতে বলতে সাবার চোখের সামনে থেকে জাহান হাওয়ায় মিলিয়ে যায়। হুট করে তারা অন্য রাজ্যে চলে আসে, যেখানে জাহান বলে, আমিও তো ফিরে আসতে চাইনি। অনেক কষ্টে তোমার অভ্যাস আমি পরিবর্তন করেছিলাম। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমার এক দুর্ঘটনার জন্য কত বড় ধাক্কা আমাকে পোহাতে হয়েছে। কত মানুষ আমাকে ছেড়ে চলে গিয়েছে। দ্বিতীয়বার সেই একই ধাক্কা আমি পেতে চাইনি। কিন্তু এখন আমি বুঝতে পারছি তুমি আমাকে ভালোবেসেছিলে। সাবা বলেন, না, আমি তোমাকে ঘৃণা করি। মান অভিমানের এক পর্যায়ে ভালোবাসার আলিঙ্গনে সাবাকে জাহান কিস করে বসে। দুজনেরই হুঁশ ফিরে আসে। সাবা সজ্ঞানে আসলে সেই স্থান থেকে চলে যায়। বাসায় এসে অভিনবকে সব ঘটনা খুলে বলে দেয়। জাহান বাড়ি ফিরলে আন্টি বলে, তুমি সত্যিটা কেন বলছো না সাবাকে?
তুমি যে ওকে ভালোবাসো তা বলবে না? জাহান বলে, অভিনবর সাথে সাবা খুশি রয়েছে। আন্টি বলে, তুমি সত্যিটা বলার পর তা তো সাবা ঠিক করবে ও কার সাথে থাকবে। তুমি বলে দাও, অতীতে তুমি নিজেকে ওর যোগ্য মনে করনি, তাই তো ও থেকে পালিয়ে গিয়েছিলে, কিন্তু এখন ওর ভালোবাসা ফিরে পেতে কবি থেকে তুমি জাহান হতে চাও। জাহান আন্টিকে জিজ্ঞেস করে, আচ্ছা ও দেখতে কেমন? আন্টি বলে, অনেক সুন্দর, চিকন বডি আর বাচ্চা মানুষের মতো চেহারা। জাহান এক বুক হতাশার নিঃশ্বাস ছেড়ে বলে, এখন তুমিই বলো, এক অন্ধকে কেন ভালোবাসবে ও? এদিকে অভিনব সাবাকে বলে, আমি না চিন্তা করেছি, কেন তোমার সাথে আমি আমার লাইফ সামনে কন্টিনিউ করব, কিন্তু এর পরেও কেন জানি প্রতিবারই নিজেকে কনভিন্স করে ফেলি আমি তোমাকে এখনো ভালোবাসি। আমি বলতে পারবো না সেই রাতে কে ভুল করেছে। আমাকে শুধুমাত্র একটা কথা বলো, তোমার কি একটা সেকেন্ডের জন্য মনে হয়েছে তুমি এখনো ওকে ভালোবাসো? সাবা বলে, অভিনব, আমি শুধুমাত্র তোমাকে ভালোবাসি। অভিনব বলে, তাহলে আমার কেন বিশ্বাস হচ্ছে না? সবকিছু কেমন যেন মনে হচ্ছে। এই বলে অভিনব ফ্রেন্ডসদের পার্টিতে অ্যাটেন্ড করে। কিছুক্ষণ পরে সেখানে জাহানও চলে আসে, সবার সাথে হাই হ্যালো করে। অভিনব সবার সামনে সাবাকে একটা কিস করে আই লাভ ইউ বলে। রেরুনা জাহানকে জিজ্ঞেস করে, এর পরের চিন্তা কি তোমার? জাহান বলে, একজন ব্রিটিশ রয়েছে যে দেশি গান প্রডিউস করে, ওনাকে কিছু গান পাঠিয়েছি, দেখা যাক কি হয়। অভিনব বলে, গান কি নামে লিখে পাঠাও, কবির নাকি জাহান? প্রেরণা জিজ্ঞেস করে, মানে? অভিনব বলে, তুমি জানো না, এই হচ্ছে জাহান, যে সাবাকে ব্যবহার করে পালিয়েছিল। আরে সাবা, তুমি এত টেনশন নিচ্ছ কেন? আমরা তো এরকম ছেলে মানুষের সবাই করেছি, এখন তো আমরা অ্যাডাল্ট, তাই না? পিয়নও রয়েছে আর সামনে মিউজিশিয়ানও। আচ্ছা সাবা, চলো আমরা ডান্স করি। জাহান মিউজিক বাজাতে শুরু করে আর এদিকে অভিনব আর সাবা নাচতে শুরু করে। কিন্তু সাবার মন যেন পড়ে রয়েছে জাহানের মধ্যে। এই বিষয়টা অভিনব ভালো করেই বুঝতে পারে। দুজনেই অঝরে কান্না করে। পরদিন অনুষ্ঠানের সময় সাবা তৈরি হচ্ছে। এই সময় জাহান এসে বলে, আসলে আমি সারা জীবনের জন্য এখান থেকে চলে যাচ্ছি। সাবা জিজ্ঞেস করে, কেন? জাহান বলে, এই কেনরই তো কোনো উত্তর নেই। কেন ওই রাতে আমি গিয়েছিলাম? কেন তোমাকে ভাগ্য এখানে টেনে নিয়ে এসেছি? কেন আমরা আবার দ্বিতীয়বার দেখা করলাম? কেনই বা আমার জীবন দ্বিতীয়বার সেই একই মোড়ে নিয়ে আসলো? জানি না। এখন এই শহরের প্রতি গলিতে তোমার স্মৃতি থাকবে। আর এর আগের বার বলিনি, যদি বলতাম তুমি আমাকে আটকে রাখতে। তাই তো এবার বলছি, যাওয়া আমার সিদ্ধান্ত, আর না আটকানো তোমার সিদ্ধান্ত। সাবা বলে, তুমি অনেক দেরি করে ফেলেছ। আমার সাহস নেই অভিনবকে ছেড়ে তোমার কাছে ফিরে যাওয়ার। জাহান বলে, এই জন্যেই আমি চলে যাচ্ছি। সাবা শেষবারের মতো জাহানকে জড়িয়ে ধরে। জাহান বলে, নিজের খেয়াল রেখো। এই বলে বেরিয়ে পড়ে। তবে রুমের বাইরে যে অভিনব ছিল তা ঠিক জাহান টের পেয়ে যায়। তার সাথে কথা না বলেই জাহান সেই স্থান থেকে বেরিয়ে পড়ে। অভিনব রুমে ঢুকে সাবাকে হাত ধরে টেনে নিয়ে স্টেজের উপর উঠে যায় আর বলে, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সাথে থাকতে চাই, কান্না করতে চাই, বৃদ্ধ বয়স পর্যন্ত থেকে যেতে চাই। এই বলে অভিনব হাঁটু গেড়ে সকলের সামনে ফিঙ্গার রিং এর বক্স ওপেন করে। সাবা তার হাত বাড়িয়ে দেয়। অভিনব বক্সটি বন্ধ করে ফেলে আর বলে, আমি জানতাম তুমি হ্যাঁ বলবে, কিন্তু কেন যেন মনে হচ্ছে তুমি যদি না বলতে তাহলেই ভালো হতো। সাবা, আমি তোমার থেকে দূরে থাকলে অনেক কষ্ট পাবো, কিন্তু এর থেকেও বেশি কষ্ট পাবো কিসে জানো? যখন আমি দেখবো তুমি আমার সাথে থেকেও কষ্টে রয়েছো। এটা আমি সহ্য করতে পারবো না। অভিনবর অনুমতি পেয়ে সাবা বেরিয়ে পড়ে জাহানকে খুঁজতে, আর অভিনব বুকে পাথর বেঁধে সবকিছু মেনে নেয়। তবে ততক্ষণে জাহান ইউকে যাওয়ার উদ্দেশ্যে ট্রেনে উঠে পড়েছে। সাবা ট্রেন স্টেশনে গিয়ে চারিদিকে জাহানকে খুঁজতে শুরু করে। খুঁজে না পেয়ে বাইরে বসে চিৎকার করে কান্না করে জাহানকে বারবার ডাকতে শুরু করে। ট্রেন ততক্ষণে ছেড়ে দিয়েছে। মন খারাপ করে সাবা কান্না করতে শুরু করে। তবে ট্রেন চলে গেলে অপর প্রান্ত থেকে জাহান চিৎকার করে সাবার নাম ধরে ডাকতে শুরু করে। এরপর একে অপরকে জড়িয়ে ধরে। সাবা বলে, যখন আমরা মুসৌরিতে ছিলাম তখন আমার মনে তোমার একটা ছবি তৈরি করা হয়েছিল। তবে সেই ছবিতে কোনো চেহারা ছিল না, একটা ব্যক্তিত্ব তৈরি হয়েছিল। এখন সেই ব্যক্তিত্ব যদি অন্ধ হয় কিংবা অসম্ভব সুন্দর হয়, এতে আমার কিছু যায় আসে না, কারণ আমি ওই ব্যক্তিত্বকে ভালোবেসেছিলাম। আসল কথা বলতে গেলে অন্ধ ভালোবাসা। ওই দিনগুলো আমার জন্য সবচেয়ে উজ্জ্বলময় দিন ছিল, তাই আমি আমার পুরো জীবন অন্ধকারেই কাটাতে চাই। এরপর সাবা হাঁটু গেড়ে বসে বলে, তুমি কি আমার সাথে ঠান্ডার মধ্যেও আইসক্রিম খাবে? জাহান খুশিতে হেসে উঠে হ্যাঁ বলে। এই প্রথমবার দেখা যায় জাহানের চোখ থেকে পানি ঝরছে। যাই হোক, মিষ্টি ভিডিও দেখিয়ে আজকের এই অন্ধ ভালোবাসার কাহিনী এখানেই শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।